ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের চলে যাচ্ছি আবার হাওয়া মহলে, তো সেখানে গিয়ে দেখা হবে। এখন রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি করে যেতে হবে। আর আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, এই যে আমার হাজব্যান্ড। কি গো, রেডি? তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ক্যাম্পাসের বাইরে বেরিয়ে অটো বুক করলাম। আর এখানে এই যে দেখুন, এটা কিন্তু স্টপেজ, তো অটো আসার অপেক্ষায় ছিলাম। তারপরে অটোটা আমাদের চলে এসছে। এই যে এই অটোটাই আমরা বুক করেছি, তো এটা ধরেই কিন্তু আজকের হাওয়া মহল যাব। আপনাদের সঙ্গে শেয়ার করব সেইটা, তো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন চলে যাচ্ছি, এখন চলে এসেছি বলতে গেলে পিঙ্ক সিটিতে। পিঙ্ক সিটির পাশাপাশিই চলে এসেছি। এই যে দেখুন কত সুন্দর রাস্তায় বেলুন বেলুন লাইটগুলো দিয়েছে, তো এগুলো কিন্তু রাতে উপভোগ করতে মানে খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন এখন কিন্তু পিঙ্ক সিটির মধ্যে ঢুকে গেলাম। এবার সমস্ত বাড়িগুলোই কিন্তু এই একই রকম। আগের দিনে তো ভিডিওগুলোতে আপনারা দেখেছেন। এইটা হচ্ছে চারমাথানি মোড়, তো এরপরে এইটা হচ্ছে পিঙ্ক সিটির মধ্যে ঢুকে গেছে। আর উপরে দেখুন কত সুন্দর ফ্ল্যাগের কালারে মানে কাপড়গুলো দিয়ে সুন্দরভাবে রোডটাকে সাজিয়েছে, বেশ দেখতে খুবই ভালো লাগছে। এখন কিন্তু চলে এসেছি আমরা হাওয়া মহল। এটা হচ্ছে হাওয়া মহলের পেছনের গেট, মানে এটা এন্ট্রি গেট নয়, কিন্তু এটা দেখতে দেখুন কতটা সুন্দর। আর এখানে কিন্তু সবাই ফটো তুলছে। আর এই যে পাশে এটাকে বলে জোহরি মার্কেট না কি বলে, একটা নাম বলছিল, তো সেটাই বললাম। এখানে কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায়, জামা কাপড়, রাজস্থানি ড্রেস, খাবার দাবার সব কিছুই, জুতো, ব্যাগ সব কিছুই পাওয়া যায় এর নিচের প্যালেসটাতে। আর এই যে দেখুন এখানে কিন্তু আমিও সবার মতন একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম। হাওয়া মহলের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে কিন্তু। আর এই পুরো হাওয়া মহলটি ঘুরতে সময় লাগবে আপনার 3 থেকে 4 ঘন্টা, তো সময় লাগবে। এর নিচে হলে কিন্তু পুরো মহলটা আপনি ঘুরতে পারবেন না, তো হাতে সময় রেখেই কিন্তু বেরোতে হবে। হাওয়া মহলের স্ট্রাকচারটা জাস্ট দেখুন, জাস্ট মুকুটের মতো দেখতে। হাওয়া মহলটি হলো ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গীকৃত একটা মহল। জাস্ট দেখুন। এবার কিন্তু এটা তো এন্ট্রি গেটে আমরা যাচ্ছি এখন। এন্ট্রি গেটটা জাস্ট 1 মিনিটের রাস্তা। আর হাওয়া মহলে এলে আরও একটি সুবিধা আপনি পাবেন, এখান থেকে যন্তর মন্তরও কিন্তু যাওয়া যেতে পারে। আর আপনি হেঁটেই যেতে পারবেন, 3 মিনিটের মতো রাস্তা আছে। তো এটা কিন্তু একটা সুবিধা, এক জায়গায় দুটি জিনিস হলে বেশ দেখতে ভালো লাগে। একটা হাতে একদিন সময় রাখলেই কিন্তু এনাফ, কারণ একদিনের মধ্যে আপনি দুটো জিনিস কিন্তু কভার করতেই পারবেন। তো এখন চলে এসেছি হাওয়া মহলে। এই যে দেখুন এইটাই কিন্তু গেট, এখান থেকে উঠতে হয়, কিন্তু তার আগে আমরা চলে যাব টিকিট কাউন্টারে। এখানে টিকিট প্রাইস হচ্ছে ইন্ডিয়ানসদের জন্য 50 টাকা আর ফরেনারদের জন্য 200 টাকা। এখান থেকে কিন্তু গাইডও বুক করতে পারেন আপনারা। আর আমরা গাইড বুক করিনি, তবে নিজেরাই দেখেছিলাম। আর ওখানে লেখাই আছে, তো সেগুলো দেখতে মানে দেখে গেলেও আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। দেখুন এখন যাওয়া যাক হাওয়া মহলের ভিতরের দিকে। এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে 5টা মন্দির কিন্তু মেন মন্দির, যেটা হচ্ছে শরৎ মন্দির, রতন মন্দির, আর বিচিত্রা মন্দির, প্রকাশ মন্দির আর হাওয়া মন্দির। এখানে কিন্তু চেকিং করেই আপনাকে ঢোকাবে ভিতরে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা টোটাল 5তলা বিশিষ্ট বিল্ডিং। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে শরৎ মন্দির। হাওয়া মহলের প্রথম তলাতেই শরৎ মন্দির অবস্থিত। আর এই রাজার সঙ্গে হয়তো মিশরের কিছু কানেকশান ছিল, সেটা আমি ঠিক জানি না, তবে এখানে কিন্তু মিশরের অনেক কিছুই জিনিস আছে। তুতেনখামেনের স্ট্যাচু আছে। আর এই যে জাস্ট দেখুন মিশরীয় কিন্তু অনেক জিনিস আছে। আর অনেক মমি টাইপের একটা জিনিস দেখাবো আপনাদেরকে, জাস্ট দেখতে থাকুন। এই যে দেখুন এগুলো কিন্তু মিশরীয় মূর্তি। এই যে এইগুলো মিশরীয় চেয়ার, তারপরে ওই বাক্স,
আর এটা হচ্ছে মমি করার জন্য যে হয় না, এর মধ্যে রাখা হয়, মানে মমি করে এর মধ্যে রাখা হয়, মিশরীয়দের এটা নিয়ম আছে। তো সেইগুলো আছে, তাহলে নিশ্চয়ই মহারাজা সোয়াই প্রতাপ সিংয়ের সঙ্গে মিশরীয় কিছু কানেকশান আছে। আর এই যে এক যে পাথরটা দেখছেন, এটাতে কিন্তু মিশরীয় ভাষায় কিছু লেখা আছে। আর এখানে কিছু এই যে দেখুন, এই পিকচারগুলো দেখে এখানে মিশরীয় ভাষায় লেখা আছে, তাই জন্য কিছু বুঝতে পারছি না। গাইড নিলে ভালো হতো, তবে গাইড নিলাম না, ভাবলাম যে একা একা নিজেরাই দেখে নেব। তো এটাই। আর এখানে তুতেনখামেনের সঙ্গে আমার হাজব্যান্ড একটু ছবি তুলবে বলছিল, তো সেইটাই করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। এবার বলি আপনাদেরকে হাওয়া মহলের কিছু কথা। তো হাওয়া মহলের আমি বলেছিলাম না যে এটা নিচের তালা, তো এটা শরৎ মহল। তো এই তালাতে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য এবং পূজা মাধ্যমে শরৎ ঋতুকে স্বাগত জানানো হতো। তো তার জন্য এখানে কিন্তু এখনও পর্যন্ত গান বাজনা হয়। তো আপনারা জাস্ট দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই হাওয়া মহলটি কিন্তু একটা প্রাসাদের চেয়েও বেশি। হাওয়া মহল একটি সাংস্কৃতিক ও স্থাপত্য বিষয়, যা হিন্দু, রাজপুত এবং ইসলামিক মুঘল স্থাপত্যের শৈলীর সত্যিকারের সুরেলা একটা মিশ্রণ প্রতিফলিত করে। হাওয়া মহল দেখতে মুকুটের মতো, যেহেতু সোয়াইব মান সিং ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, তাই হাওয়া মহলটি মুকুটের আকৃতি করেই কিন্তু তৈরি করা হয়েছিল। এক সেকেন্ড দাঁড়া, দেখি একটু। हमें वो सैलरी नहीं मिलती है, यहाँ आप लोग लेते हो, उससे हमारी फैमिली चलती है, तो हम भी এই যে দেখলেন, শরৎমহলে কিন্তু এখনও সেই গান, নাচ, বাজনা সব কিছু হচ্ছে এখনও। আর এই যে দরজাগুলো দেখুন, কত সুন্দরভাবে ডিজাইন করা দরজা, আর কতটা লম্বা, জাস্ট দেখুন। এগুলো কিন্তু কাঠেরই দরজা, কাঠের দরজার উপরে এত সুন্দর করে ডিজাইন করা আছে। কিন্তু এখন কিন্তু আমরা শরৎমহলেই আছি। আর হাওয়া মহলে 953টি ছোট ছোট ঝরোখা জানালা আছে, জাস্ট দেখুন এই রকম টাইপের জানালা আছে। তো 1799 সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং কর্তৃক এই নির্মিত এটি একটি পর্দার ঐতিহ্য অনুসারেই কিন্তু রাজকীয় মহিলাদের অদৃশ্যভাবে রাস্তার উৎসব পালন করার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু এরকমভাবে ডিজাইন করা হয়েছিল। মানে বাইরে যা কিছু অনুষ্ঠান উদযাপন আর বিভিন্ন যে কি বলবো পূজা পার্বণ যা কিছুই অনুষ্ঠান হোক, সেগুলো কিন্তু রানীরা এই হলের, মানে এই হল বলছি, এই হাওয়া মহলের মধ্য থেকেই তারা দেখতে পেত জানালা দিয়ে। কিন্তু জানালা মানে বাইরে থেকে কোনো মানুষই দেখতে পেত না তাদেরকে, কারণ আগেকার দিনে তো পর্দা সিস্টেম ছিল, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখা হতো। তো তাই জন্য এই ব্যবস্থা করেন রাজা। তাহলে এ থেকে বুঝতে হবে রাজা কত রানীদেরকে ভালোবাসতো। আর এই ছোট ছোট জানালাগুলি কিন্তু মানে এটা একটা বলতে পারেন গোপনীয়তা প্রদান করে, আর সঠিকভাবে বায়ু চলাচলও নিশ্চিত করে। জয়পুরে যখন গরম গ্রীষ্মকালে প্রাসাদটিকে কিন্তু খুবই ঠান্ডা রাখে। আর রানীরা মানে
রাস্তার দৃশ্যটাও ঠিকঠাকভাবে দেখতে পেয়ে যেত, আর এখানে ঠান্ডাও পেত, বেশ ভালোই হতো। আর এই যে দেখুন, এখানে কিন্তু এই 5তলা হাওয়া মহলটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, যার কিন্তু কোনো সিঁড়ি নেই। দেখুন, এগুলো কিন্তু সিঁড়ি নয়, সিঁড়ির মতন করে এরকম করে ওঠানো আছে। এটা অ্যাকচুয়ালি কেন করা হয়েছে আমি বলি। রাজপুত রাজকীয় মহিলাদের পালকি দিয়েই কিন্তু মানে নিয়ে যেত, তো সিঁড়ির চেয়ে র্যাম্পে বহন করাটা বেশি সহজ ছিল। এরকমভাবে গেলে পালকিটা যেতে সুবিধা হতো, কিন্তু সিঁড়ি থাকলে তখন কিন্তু পালকিতে মহিলা বসলেও তাদের কষ্ট হতো হয়তো, তো সেই জন্যই এইরকমভাবে বানানো হয়েছে। আর এখন কিন্তু আমরা সেকেন্ড তলাতে আছি, মানে সেকেন্ড ফ্লোরে আছি, মানে এটা রতন মন্দির। এর বাংলা অর্থ হচ্ছে রত্ন মন্দির। এটি হাওয়া মহলের দ্বিতীয় তলার একটা অংশ, যেখানে কাচের কাজ করা জানালা রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো। রতন মন্দির তার সুন্দর কাচের কাজের জন্যই কিন্তু বিখ্যাত, যেটা সূর্যালোকের যে রংধনু, তো সেটা কিন্তু ঝলমল করে উঠতো। আর এগুলো দেখুন, এগুলো কিন্তু ছোট ছোট জানালা, আর এরকম এখনও কিন্তু এগুলো কিন্তু কাঠের জানালা। তো এই যে দেখুন, এখান থেকে কিন্তু বাইরের সমস্ত কিছু দেখা যায়। আর খুব ছোট ছোট এই ডিজাইনগুলোর মধ্যে খুব ছোট ছোট ফুটো ফুটো করা আছে, যেগুলো দিয়ে কিন্তু বাতাস আসবে, বেশ ভালো একটা ব্যাপার। এই যে দেখুন, এখানে লেখাই আছে রতন মন্দির। আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সেই বিখ্যাত কাঁচের যে সুন্দর সুন্দর জানালা, তো এইটার জন্যেই কিন্তু এই রতন মন্দির বিখ্যাত। জাস্ট দেখুন, কাঁচের এগুলো কিন্তু বেলজিয়াম গ্লাস। আর এই গ্লাসে যখন সূর্যের আলোটা পড়বে তখন কিন্তু খুব সুন্দর দেখাবে এই মহলটি। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাবো, আমি নিজেও একটু দেখে নিচ্ছি, তাই জন্য এই যে দেখুন, এক পাশে কত সুন্দর কালার হয়ে গেছে। তো এই রকম কালার হবে, নিচটা দেখছেন, উপরটাও এরকম, পুরোটাই কিন্তু এরকম কালার হবে। এখন যেহেতু সূর্যের আলোটা একটু কম আছে, তো সেই জন্য এরকমভাবে দেখাচ্ছে। আর এই গ্লাসগুলোর ভিতর দিয়েও কিন্তু পুরো মহলটি কত সুন্দরভাবে দেখাচ্ছে। দেখুন, প্রত্যেকটা গ্লাসে আলাদা আলাদা কালার মতন করাই আছে। এখানে কিন্তু এই হলুদ, লাল, নীল আর সবুজ কালারেরই গ্লাস দেওয়া আছে। তো এখানে সবাই ফটো ক্লিক করছিল, তো তাই জন্য আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু যাও, দেখি কেমন লাগে, কীরকম ব্যাপারটা। তো তাই জন্য ওকে একটু পাঠিয়েছিলাম। এই যে সাদা মতো, আমার ফোনটা না ঠিকঠাক ভালো নয়, তাই জন্য ক্লিয়ারভাবে আমি দেখাতে পারছি না। আর এরকম এই গ্লাসের প্রতিচ্ছবিটা কিন্তু প্রত্যেকটা দেওয়ালেও পড়তো, তো তার জন্য কিন্তু এই মহলটি আরও অনেক সুন্দর হয়ে যেত। আর এই যে দেখুন, বাইরে এইরকমভাবে কিন্তু একটা মানে চারধার ঘেরা, আর বাইরে কিন্তু এরকম একটা শাওয়ারের সিস্টেম আছে। এখানে জলের মানে ওই ফোয়ারা টাইপের হয়। তো রাতে তো এখানে প্রবেশ নিষেধ, তো হয়তো আগেকার দিনে হতো। আর এই যে গ্লাসগুলো দেখুন, এই গ্লাসগুলোতে দেখতে পাচ্ছেন, মানে ছোট ছোট গোল গোল গ্লাসগুলোতে অনেক গ্লাসে মানে পিছন পাশটা আসছে, আবার অনেক গ্লাসটাতে সামনের পাশটাতেই ছবিটা আসছে। দেখুন, কিন্তু সমস্ত কাঁচে তো একই আসারই কথা, কিন্তু এরকম ডিজাইন দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা দেওয়ালে, তার জন্য কালার কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর মানে এই বিল্ডিংটাতে পড়ে, বেশ ভালো। আর এখানে একটি কিন্তু গোপন রাস্তা আছে, সেইটা দিয়ে কিন্তু একদম নিচে চলে যাওয়া যায়। তো মানে শরৎ মহলে চলে যাওয়া যায়, ফার্স্ট ফ্লোরে চলে যাওয়া যেতে পারে। এটা কিন্তু একটা শর্টকাট রাস্তা। আর এটা দিয়ে হয়তো এটা সিঁড়ি আছে যেহেতু, হয়তো যারা রানীর কাজবাজ করতো তো হয়তো তারাই যেত বা কিছু, কিন্তু পালকি নিয়ে যেহেতু রানীকে যেহেতু পালকির মধ্যে করে নিয়ে আসতো, তার জন্য কিন্তু এইরকম সিঁড়িবিহীন করা হয়েছিল সেই রকমভাবেই। আর এখানেও দেখুন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকমের মনে হবে আপনাদের। তো বেশ ভালো ব্যাপার। এখন চলে এসেছি থার্ড ফ্লোরে, মানে এটা বিচিত্রা মন্দির। তৃতীয় তলায় এই বিচিত্রা মন্দিরটি অবস্থিত, যেখানে মহারাজা শ্রীকৃষ্ণ ভগবানকে পূজা করতেন। মহারাজা কিন্তু শ্রীকৃষ্ণের এক পরম ভক্ত ছিলেন। তো তিনি তার সেই কৃষ্ণ ভগবানকে উৎসর্গ করেই কিন্তু এই মহলটি বানিয়েছিলেন। আর এই যে যা দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালটা কিন্তু অনেক বড়, জাস্ট দেখুন
কতটা হাইট। আসলে এই 5 তলা হাওয়া মহলটি বিশ্বের কিন্তু সবচেয়ে উঁচু ভবন, যা ভিত্তি ছাড়াই নির্মিত হয়েছে, মানে এর কিন্তু কোনো ভিত নেই। এর এই যে বাঁকা স্থাপত্যটা রয়েছে, মানে বাঁকা যে দেওয়ালটা আছে, এটা কিন্তু 87 ডিগ্রি কোণে হেলে আছে এবং একটি পিরামিড আকৃতির রয়েছে, যা শতাব্দী ধরে কিন্তু এটিকে খাড়া রাখতে সাহায্য করেছে। এটি লাল এবং গোলাপি বেলে পাথর দিয়েই কিন্তু নির্মিত হয়েছে, মানে এই পুরো হাওয়া মহলটি কিন্তু লাল এবং গোলাপি বেলে পাথর দিয়েই কিন্তু নির্মিত হয়েছে। এটিকে বায়ুর প্রাসাদও বলা হয়। এই কাঠামোটি ভাসমান বলে মনে করা হয়, কারণ এটি মাটিতে সঠিকভাবে নোঙর করা হয়নি, মানে মাটির সঙ্গে তো এর বেশি ভিড় নেই, এই দেওয়ালের সাথেই কিন্তু এর সংযুক্ত, যা দৃঢ়ভাবে কিন্তু এই দেওয়ালটাই এই পুরো 5 তলা বিল্ডিংটাকে কিন্তু ধরে রাখছে। আর এই যে যেটাতে হাত দিচ্ছি দেখলেন, এইটা কিন্তু পুরো পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। তো এইরকমভাবে কি বলা যায়, এগুলোকে কি বলে, রেলিংয়ের মতন, তো সেগুলো কিন্তু পুরো পাথর কেটে কেটেই তৈরি করা হয়েছে। তো রোদ পেলে উপরেরটা গরম আছে, কিন্তু যেহেতু নিচে রোদটা পাচ্ছে না, তো তাই জন্য কিন্তু নিচটা বেশ ঠান্ডা লাগছে। তো বেশ এটা কিন্তু একটা ভালো ব্যাপার। আর এখানে কিন্তু এছাড়াও অনেক মন্দির আছে, কিন্তু যেগুলো মেন মন্দির সেগুলোই আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। এছাড়াও কিন্তু আরও বিহার মন্দির, প্রতাপ মন্দির, তারপরে হাওয়া মন্দির, অনেক মন্দিরই কিন্তু আছে। আর জাস্ট দেওয়ালটা দেখুন, এই দেওয়ালের উপরেই ভিত্তি করে কিন্তু এই 5 তলা মহলটি কিন্তু দাঁড়িয়ে আছে। মানে বুঝতে পারছেন এই দেওয়ালটা তাহলে কীরকম ভিত করা আছে, এত বছর যুগের পর যুগ চলে আসছে, তো তার মানে বুঝতে হবে অনেক ব্যাপার ছিল আগেকার দিনের মানুষের মাথায়, মানে কি বলবো, তাহলে অনেক বুদ্ধি ছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে কতটা ক্যালকুলেশন করে তাহলে এই বিল্ডিং বানানো হয়েছে এটা। তো এখন চলে এসেছি 4th ফ্লোরে। তো এই 4th ফ্লোরটা হচ্ছে প্রকাশ মন্দির। আর হাওয়া মহলের এই প্রকাশ মন্দির হলো উপরের তলার মধ্যে একটি মন্দির, মানে উপরের তলাতে কিন্তু আরও মন্দির আছে, যেমন প্রতাপ মন্দির, হাওয়া মন্দির, অনেকগুলোই মন্দির আছে। তো তার মধ্যে একটা প্রকাশ মন্দির উপরতলাতে, যেটা 4th ফ্লোরে আছে। তো যার অর্থ হলো আলোর মন্দির, মানে প্রকাশ মন্দির নামে পরিচিত, কারণ এটি প্রচুর সূর্যালোকের জন্য এটি কিন্তু খোলা জায়গা এবং এর পূর্ব এবং পশ্চিম দিকে দুটি পর্দা রয়েছে, যা এটিকে আলোর মন্দির নামেও কিন্তু পরিচয় দেয়, কারণ এখানে প্রচণ্ড আলো পাওয়া যায়। তো সেই জন্য এটাকে বলা হয়েছে যে প্রকাশ মন্দির। এখন চলে যাচ্ছি আমরা 5th ফ্লোর। তো 5th ফ্লোরটা হচ্ছে হাওয়া মন্দির। তো তাই মানে এটা লাস্ট, তো এর উপরে আর নেই। তো এটাই আর কি। এখানে হাওয়া মন্দিরের ব্যাপারে আমি অতটা জানি না, তো ঠিক জানি না। আর এই যে ভিতর দিয়ে হয়তো কিছু ব্যাপার ছিল, এখানে কিন্তু এরকম সিঁড়ির পাশাপাশি কয়েকটা ঘরও ছিল, কিন্তু যেগুলো বন্ধ ছিল। আর এগুলো মানুষ যারা মানে ভিজিট করবে তারা নোংরা করে দেবে, তাই জন্য কিন্তু এখানে কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, মানে জাস্ট নোংরা যাতে না হয় তাই জন্য কাঁচের একটা করে গ্লাস দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন, এই মানে 5th ফ্লোরটা কিন্তু অনেকই বড়। জাস্ট দেখুন, একই রকম পুরো স্ট্রাকচারটাই কিন্তু একই রকম। আর এখানে কিন্তু বেশ ভালো, আর পুরো মানে দেখতেই পাচ্ছেন পুরো জানালাগুলো কিন্তু বড় বড় জানালা আছে, ফুটো ফুটো আছে। তো এখানে হয়তো বেশি হাওয়া লাগে। আর সবথেকে লেটেস্ট বলতে সবথেকে উঁচুতে আছে, তো তাই জন্য হয়তো এর নামকরণ করা হয়েছে যে হাওয়া মন্দির। আর এখানে দেখুন পুরো জানালাগুলো তো অনেক বড় বড় জানালা, প্লাস খোলা জায়গা আছে। তো এটাই হচ্ছে কথা। আর এই যে দেখুন পুরো মহলটা জাস্ট দেখুন। আর ওই পাশে কিন্তু এই আরাবল্লী পর্বত আছে, আর ওখান থেকে কিন্তু নাহারগড়ের প্রাসাদটাও কিন্তু দেখা যাচ্ছে। আর ওই যে ত্রিকোণ যে বিল্ডিংটা দেখছেন, এইটা কিন্তু যন্তর মন্তর, ওখানেও যাব। এর পরবর্তী ভিডিওতে আসতে চলেছে, আপনারা জাস্ট দেখতে থাকুন, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো
আমার ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই যে দেখুন পুরো বিল্ডিংটা কিন্তু একই স্ট্রাকচার, এটা বেশ দেখতে ভালো লাগে, যে বোঝা যায় না যে কোন রাস্তা দিয়ে চলে এসেছি, কোন রাস্তা দিয়ে গেলাম না। তো এই রকম একটা ব্যাপার। দেখুন পুরো বিল্ডিংটা আর কতটা বড় বিল্ডিং, আর ওই একটি দেওয়ালের উপরে এত বড় বিল্ডিংটা কি করে মানে দাঁড়িয়ে আছে, ভাসমান হয়ে আছে। তো সেটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার। এখন একটা ঘর 10 বছর বা 15 বছর পরেই কিন্তু ফাট ধরে যায়, আর এত বছর 18 শতকের একটা এত বড় বিল্ডিং একটা দেওয়ালের উপর ভর করে দাঁড়িয়ে আছে, তার এখনও কিছুই হলো না। তো এটা কিন্তু সত্যিই মানে ভাববার বিষয় একটা। আর এই যে দেখুন পুরো এইটা দেখতেই পাচ্ছেন, পুরো মুকুটের মতন কিন্তু দেখতে। আর এই পাশে কিন্তু একটু ছোট করে সিঁড়ি আছে, কিন্তু এটাতে মানে যেতে বারণ করে দিয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কিন্তু প্রচুর পরিমাণ গার্ড দেওয়া আছে। তো এইটাই। আর এই যে এখানের এই পাশ দিয়েও কিন্তু রাস্তা আছে, তো যাওয়া যেতেই পারে। আর ওই পাশেও কিছু বিল্ডিং আছে, ওগুলো আমি বলবো আপনাদেরকে। এই পাশ থেকে কিন্তু পুরো সিটিটাকে দেখা যাচ্ছে, দেখুন কত বড়। আর সমস্ত ওই পাহাড়টা যেটা আরাবলি পর্বতটা যেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে কিন্তু নাহারগড় ফোর্ট আর যন্তর মন্তর আর মানে বর্তমান এখন যে রাজার যে বংশ মানে উত্তরাধিকারী, তো তিনি যে থাকেন ওটা ওই প্যালেসটাও কিন্তু, ওটা কিন্তু একটা প্রাইভেট প্যালেস, তো ওটাও কিন্তু এখন মানে এখান থেকে দেখা যায়। তো আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব এখন। আর এখান থেকে একটু ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে দেখুন এই হচ্ছে আরাবলি পর্বত। আর এটা পুরো স্ট্রাকচারটা পুরো বাইরে এর মানে ওই পাশে যেগুলো যেতে না বলা হয়েছে, তো সেই কক্ষগুলো কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে যতটা, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই যে আরাবলি পর্বতের উপরে যে একটা সাদা মন্দির এক্ষুনি দেখলেন ছোট করে, তো ওটা হচ্ছে গড়গণেশ মন্দির। আর এই যে প্যালেসটা দেখছেন বড় করে, তো এটা কিন্তু প্রাইভেট প্যালেস। আর এটা হচ্ছে নাহারগড় ফোর্ট ছিল। আর এই যে এখন যে প্যালেসটা, এই প্যালেসটা হচ্ছে, এটা কিন্তু মানে প্রাইভেট প্যালেস। এখানে কিন্তু রাজার উত্তরাধিকারী কিন্তু এখনও আসে। আর উনি যখন আসেন তখন এখানে দুটো ফ্ল্যাগ তোলা হয়, আর মানে দুটো ফ্ল্যাগ ওইখানে ওই ঘরটাতে থাকে, তোলা থাকে। আর তিনি যখন লন্ডনে থাকেন তখন কিন্তু একটা ফ্ল্যাগ থাকে। তো এটাই বলেছিলেন, তো আমিও আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর এই যে দেখুন পুরো জায়গাটাতে এলে সত্যিই মন ভালো হয়ে যাবে, এত সুন্দর জায়গা। আর খুবই সুন্দর, খুবই সুন্দর। আর এখানে আমি আপনাদেরকে আরও একটি কথা বলি, এখানে কিন্তু একটা প্রতাপ মন্দির বলেও একটা মন্দির আছে, তো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সেই যে প্রতাপ মন্দির, এটি কিন্তু মহারাজা মানে ব্যক্তিগত একটা থাকার জায়গা ছিল, তো সেটা আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব। এটা হচ্ছে শরৎ মন্দির, নিচের এতে ছিল। আর এই যে একটু গেলেই কিন্তু এখন মানে উপরের তালাতেই কিন্তু এই প্রতাপ মন্দির। আর যেটা মানে এই ভবনের দক্ষিণ দিকের কক্ষগুলো, মানে যেখানে দক্ষিণা বাতাস বইবে, তো সেই রকম দক্ষিণ দিকের যে ঘরগুলো আছে, তো সেটাই কিন্তু মহারাজার সয়াই প্রতাপ সিংয়ের কিন্তু ব্যক্তিগত থাকার জায়গা ছিল। আর এই যে এই ডিজাইন দেখছেন, এরকম কিন্তু প্রত্যেকটা দরজাতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন দেওয়া আছে। এটা বেশ দেখতে কিন্তু সত্যি মানে অদ্ভুত লাগে। আর এই যে পুরো প্যালেসটা, এটা নাকি মধু আর গুড় দিয়ে মানে পালিশ করা হয়ে আছে, এই যে পাথরগুলো, তাই জন্য এত গ্লেজড আছে। আর এখানে একটা স্ট্রাকচার দেখানো হয়েছে, এই পুরো হাওয়া মহলটির একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। এটা হচ্ছে সামনে পাশ দিয়ে এরকমভাবে এন্ট্রি গেট।
আর এর এই পাশটা হচ্ছে এই পাশটা নয়, এই পাশে এই যে গাড়ি ফাড়ি যাচ্ছে তো এটা, আর এই পাশে হচ্ছে মানে কি বলে মানে পিছনের দিকটাই হচ্ছে দেখলে মনে হয় ওটাই যেন সামনের দিক। আর এখানে একটা স্ট্যাচু বানানো আছে মহারাজা সোয়াই প্রতাপ সিংয়ের, ইনিই ছিলেন, ইনি এত সুন্দর বিল্ডিং করেছেন বলে এত ভ্রমণকারীরা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এটাই। আর এখানে ওনার কিছু নোটস ছিল, তো সেগুলোই আছে, ওনার এই যে একটা পিকচার, আর এখানে কিছু লেখা আছে। আর এই যে দেখুন দরজা কিন্তু বন্ধ, আর এই ডিজাইনগুলো দেখুন কতটা ডিফারেন্স ডিজাইন আছে। এই ডিজাইনটা দেখছেন কতটা আলাদা, মানে প্রত্যেকটা ঘরের মানে দরজাগুলোতে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা আছে। এটা বেশ অদ্ভুত একটা, এই যে প্রতাপ মন্দির, এটাই কিন্তু প্রতাপ মন্দির। এখানে এটা দক্ষিণ দিকের একটা কিন্তু কক্ষ। দেখুন পুরো বিল্ডিংটা কিন্তু কি বলবো, মানে পুরো একই রকম মনে হবে, কিন্তু ভিতরে গেলে বুঝতে পারবেন যে কতটা ইউনিক জিনিস আছে। বাইরে থেকে দেখলে মনে হবে সবই যেন একই। আর এখন এখানে দেখুন কতগুলো মানে মূর্তি আছে, এগুলো সরস্বতী মায়ের মূর্তি। তারপরে একজন ঢোল বাজাচ্ছে, তো ওনার এই যে দেখুন এই দরজাটারও একটা আলাদা ডিজাইন, মানে এখানে যতগুলো দরজা দেখবেন সবগুলোর কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে। তো সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর। এটা হচ্ছে বিহার মন্দির, তো সেই বিহার মন্দিরে এখন এসছি। আর এখানে দেখুন অনেক পাথরের মূর্তি, আর পাথর কেটে মানে পাথরকে খোদাই করে এরকম বানিয়েছেন হয়তো কেউ। তো এইগুলোতে লেখা ছিল, কিন্তু আমাদের হাতে এত টাইম ছিল না যে সবগুলো কভার করা। সত্যিই বলছি, সবগুলো যদি কেউ কভার করতে চায় মিনিমাম 7-8 ঘন্টা তো লেগেই যাবে। ওই কি বলবো 2-3 ঘন্টাতে কিছুই হবে না। আর এইখানে কিন্তু বর্ষার জল যখন এখানে পড়তো, জমা হতো, এই যে দেখুন ফুটো করা আছে, ওটা কিন্তু একদম নিচে যেত। তো সেই রকমভাবেই সিস্টেম করা আছে যাতে জলগুলো, মানে বিল্ডিং যেহেতু এগুলো খোলা বিল্ডিং, চারপাশটা ঘেরা, মাঝে খোলা আছে, তো সেই জলের তো রাস্তা দিতে হবে, না হলে তো জল ভর্তি হয়ে যাবে এরকম। তো সেই প্ল্যানিংয়েই কিন্তু বানানো হয়েছে। আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক মূর্তি আছে। আর এইখানে সবথেকে একটা বড় মূর্তি দেখুন, এখানে গণেশের মূর্তি। এটা কিন্তু কি বলবো, পুরো একটা কালো পাথর দিয়ে তৈরি। এই যে দেখুন তৈরি বা কেউ বানিয়েছে ঠিক আমি বুঝতে পারছি না, এত সুন্দর করে কি করে বানাতে পারে মানুষ। এটা কিন্তু একটা ভাববার বিষয়, পাথর কেটে বানাচ্ছে, মানে তাদের কি বলবো, তাদের হাতের কাজ কতটা সুন্দর হলে এত সুন্দর ডিজাইন করতে পারে। একটা পাথর কেটে বানানো মানে বুঝতেই পারছেন, পাথর তো পাথরই হয়। তো এই যে দেখুন এটা কিন্তু বিহার মন্দির। তো বিহার মন্দিরে আমি এখন আপনাদেরকে মানে মূর্তিগুলো দেখালাম। আর এই কক্ষগুলো কিন্তু অনেকগুলো কক্ষ কিন্তু বন্ধ আছে, মানে চাবি লাগানো আছে। আর এই পাশে চাবিটা খোলা আছে বলে ভাবলাম যে দেখি এখানে কি আছে, কিন্তু এখানে কিছুই নেই। ওইটা মানে উপরের দিকে চলে যাওয়ার আবারও একটি রাস্তা, আর কিছুই নেই। আবার ওই পাশে কিন্তু আবার বন্ধও আছে। তো অনেকগুলো এখানে কিন্তু সব কিছু তো আর দেখাবে না, যে কোনো রাজবাড়িতেই কিন্তু এটা হয়, সব কিছু আর দেখায় না। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এরকম সুন্দর ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যত সমস্ত রাজস্থানে যত সমস্ত আমি ফটো তুলেছি সেগুলো কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি আর এফবি আইডিতে কিন্তু পেয়ে যাবেন। তো এখন চলে যাব আমরা যন্তর মন্তরের দিকে। তো যন্তর মন্তরের ভিডিও নেক্সট পার্টে আসছে, তো খুবই শীঘ্রই আসবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি আপনাদের সবার ভালোই লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।